আমি ততক্ষণ ঘটস্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান শুরু করেছি। ভৈরবকে সামান্য অর্ঘ্য দেওয়ার সময় বাড়ির সঙ্গে লাগোয়া ওই বিরাট চটকা গাছ থেকে অসংখ্য কাক জেগে উঠে কাকা শব্দে চারিদিক ঘুরে উঠতে লাগলো। ব্যাপারটা শুনতে সামান্য লাগছে, কিন্তু যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না রাত 1টার সময় 1000 খানেক কাক মাথার উপরে উঠলে কিরকম লাগে। হারানো ডায়েরি। হারানো ডায়েরির 29তম এপিসোডে সকলকে স্বাগত। আজ হারানো ডায়েরির পাতা থেকে থাকছে বাংলা সাহিত্যের অন্যতম প্রসিদ্ধ লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কলম থেকে এক রোমাঞ্চকর ভৌতিক কাহিনী, তারানাথ তান্ত্রিকের আগুন। গল্প শুরুর প্রথমেই বলে রাখা আবশ্যিক, হারানো ডায়েরি কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। শুধুমাত্র গল্পের রোমাঞ্চকতা ও প্লট তৈরির খাতিরেই এটি স্বীকার্য। আশা রাখব আমাদের শ্রোতা বন্ধুরা সংস্কার মুক্ত হয়ে হেডফোন সহযোগে পুরো গল্পটিকে প্রাধান্য দেবেন। শুরু হচ্ছে আজকের গল্প, আগুন। রামরাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরোলাম তখন দিনের আলো প্রায় নিভে এসেছে। শ্রাবণের প্রথম সপ্তাহ, সেবার বৃষ্টি হয়েছিল খুব। মাটি ঘাটে জল থই থই করছে, পথ পেছল। সারাদিন জল হয়ে সবে একটু শান্তি দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। আকাশে মেঘের কোলে কোলে চমকাচ্ছে বিদ্যুৎ, ঠান্ডার শিরশিরে বাতাস দিচ্ছে পূব দিক থেকে। গায়ের মাতবর যতীন ঘোষাল ডেকে বলল, তাড়াতাড়ি পা চালাও হে সব, জল তো আবার এলো বলে। যতীন ঘোষাল বললে, কি হবে? হ্যাঁ, তাড়াতাড়ি পা চালাবার উপায় নেই কোনো। হালের উপর দিয়ে রাস্তা, তারপর কিছু দূর গিয়ে ওই মাইল খানিক মাঠ ভাঙতে হবে। এঁটেল মাটি বৃষ্টিতে ভিজে একেবারে ওই ওই যাকে বলে বিউলির ডালের মতন হরহর হয়ে আছে। তাতে কাঁধের ওপর আবার ওই চৌধুরী মশাইয়ের দুধ ঘি খাওয়া শরীরের ভার। অনেক বয়সে মারা গেলে কি হবে? রামরাম চৌধুরী বিশাল পুরুষ ছিলেন। যদি পা হরকায় এবং স্বগত চৌধুরী মশাই আমাদের কারো উপরে পড়েন, তাহলে তাকে ওই যাত্রায় ওই চৌধুরী মশাইয়ের সঙ্গী হতে হবে। আমরা দলে রয়েছি প্রায় ওই 15-16 জন মানুষ। খাটিয়ার সামনের দিকে ডাইনে বায়ে কাঁধ দিয়েছে রামরাম চৌধুরীর 2 ছেলে, ঘনরাম আর কৃষ্ণরাম। তাদের দুজনেরই বয়স হয়েছে ওই প্রায় 50-এর ওপরে। কয়েক পা এগিয়ে তারা হাঁপিয়ে যাচ্ছেন। গায়ের ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে ওই পালা করে তাদের রেহাই দিচ্ছে। চৌধুরীরা ঠিক জমিদার না হলেও আমাদের গ্রামের সবচেয়ে ওই ধনী ভূস্বামী ছিলেন। ধন উপার্জনের ব্যাপারে রামরামের কোনো যাকে বলে নীতির বালাই ছিল না। সুদের ব্যবসাতেও প্রচুর টাকা করেছিলেন। রামরাম মারা গেলেও তার ঘাতকদের স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো কারণ ঘটল না। ঘনরাম আর কৃষ্ণরাম বৈষয়িক ব্যাপারে উপযুক্ত ছেলে, পিতৃ ব্যবসায় সমান তেজ বজায় থাকবে। রামরাম চৌধুরী হঠাৎ মারা গেলেন। 74 বছর বয়স হয়েছিল বটে, কিন্তু যাকে বলে দিব্যি স্বাস্থ্য। সপ্তাহে 2 দিন পাঠার মুড়ো খান, দেশের দুধ জালি দিয়ে আছের করে ওই সকালের জল খাওয়ার।
একটা গোটা ইলিশ কিংবা ওই ভরপেট খাওয়ার পরেও 20টা বড় মাপের ল্যাংড়া আম তো কোনো ব্যাপারই ছিল না। তবে জীবনে একটা চোঁয়া ঢেকুরও তাদেরকে তুলতে দেখিনি। এইরকম মানুষ রাম 3-4 দিন আগে খেতে বসে ওই কয়েক গ্রাস মুখে তুলে তারপর খাওয়া থামিয়ে ওই কেমন যেন ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন। বড় পুত্রবধূ কমলা, মানে ওই ঘনারামের স্ত্রী, পাশে বসে পাখা নেড়ে হাওয়া করছিলেন। শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন। ভোজন বিলাসী বদমেজাজি লোক, কি ভুল ত্রুটি হলো কে জানে রে বাবা। নিজের হাতে পাকা রুই মাছের কালিয়া, সর্ষে বেগুন, পোস্তর বড়া এসব করেছেন। রান্না খারাপ হলে সারাদিনের জের চলবে। মৃদু গলায় কমলা জিজ্ঞেস করলেন, রান্না কি ভালো হয়নি? উত্তর না দিয়ে রাম গিলাসের জল দিয়ে পাতের উপরে হাত ধুয়ে ফেলে শোবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন, ঘনাকে আর কেষ্টকে একটু আমার ঘরে আসতে বলো। তাই সব ঘটনা আজই সকাল থেকে ঘনরাম আর কৃষ্ণরামের মুখে শুনেছি। ঘনরাম খিড়কির পুকুরে ছিপ ফেলে বসেছিল, আর কৃষ্ণরাম বৈঠকখানায় বসে ওই সামনের মোকদ্দমার সাক্ষীর তালিম দিচ্ছিলেন। বাপের তলব আদালতের সমনের চেয়েও ভয়ানক। ওই দুই ছেলে ধর্মর করে উঠে ভেতর বাড়ির দিকে হাজির হলেন। শোবার ঘরে রাতের আগে আসেন না রাম। দুই ছেলে গিয়ে দেখলেন বাবা বিছানায় শুয়ে। ঘনরাম বললেন, কি হয়েছে বাবা? এসো, এখানে বসো দুজনে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? একটু চুপ করে রাম বললেন, আমার নামে যেখানে যা আছে সব তোমরা নিজের নামে দেখাশোনা করে নাও। আমার হাতে আর বেশি সময় নেই। অবাক হয়ে কৃষ্ণরাম বললেন, সে আবার কি? শরীর কি অসুস্থ বলে মনে হচ্ছে? বলো তো কালীগতি কবিরাজকে একটা খবর দিই। থামো, এ কবিরাজ ডাক্তারের ব্যাপার নয়। আমি টের পেয়েছি আমার ডাক এসেছে। দুপুরবেলা খেতে বসে আমার মুখে ভাত তেতো লাগলো। ভাত তেতো লাগলো? তাতে কি, রান্না পুড়ে গিয়েছিল হয়তো। এ সেরকমের তেতো নয়, এ অন্য রকমেরই তেতো ভাব। মানুষ মরার আগে তার মুখে ধানের ভাত তেতো লাগে। যাই হোক, তোরা সব বুঝে সুঝে নে, নিজেদের মধ্যে ঝগড়া করবি না। আমি সব চুলচেরা ভাগ করে দিয়ে গেলাম। উইল রেজিস্ট্রি করা আছে। ওই দেওয়াল আলমারিটা খুলে মোটা লম্বা খামটা নিয়ে দেখি। মোটামুটি এই ঘটনা। ছেলেরা বিষয়টাকে আমল দেয়নি। তবে 3 দিন পর আজ সকালে ঘুম কখন বড় পারে রওনা হয়েছেন। সত্যি বলতে কি, লোক দেখানোর শোক কিছুটা করতে হলেও রামের মৃত্যুতে কেউই খুব একটা ব্যতীত হয়নি। ছেলেরা 50 পার করেও সম্পত্তির পুরো কর্তৃত্ব হাতে পাচ্ছিলেন না। আসলে পৌর বয়সে বাপের অধীনে থাকা বড়ই কষ্টের। এমনকি ওই পুত্রবধূরাও শ্বশুরের বিখ্যাত মেজাজও সময় অসময়ে নানা উদ্ভট ফরমাইশে খাটা থেকে রেহাই পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। রাত গেল, তখন খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ রাম ইলিশ হাতে এসে হাজির হলেন। কি বলছেন বাবা? এই দেখো, কানাই জেলে কত বড় মাছ দিয়ে গেছে। রাতেই রান্না করে খেয়ে না ফেললে এ গরমে পচে যাবে।
যাও, উনুনে আঁচ দাও দেখি। ছোট বৌমা, মশলা বেটে ফেলো। মাছটা কিছুক্ষণ পড়ে থাক, একেবারে তাজা ইলিশ খেতে ভালো লাগে না, একটু সময় গেলে স্বাদ হয়। যাও, জ্বালা থেকে পাটনায় বাদাম চাল সের দুয়েক বের করে নাও। খোকাদের এখন ডেকে কাজ নেই, ও রান্না হয়ে গেলে ওরা উঠে খেয়ে নেবে। সময় যায়, উনুন ধরে গেল, মশলা বাটা হয়ে গিয়েছে। দুই বউ গালে হাত দিয়ে বসে মাছটার পেটে ওই আঙুলে চাপ দিয়ে পরীক্ষা করছেন। দুই বউ আশায় আশায় তাকাচ্ছেন শ্বশুরের দিকে। রাম রাম মাথা নেড়ে বললেন, আরো একটি বসবে। আবার পায়চারি, আবার অপেক্ষা। রাত 3টের সময় হুকুম হলো রান্না শুরু করার। কাজেই ঠিক সময় গেছেন রাম রাম, তার আগে গেলেও কেউ দুঃখ করতো না। দুপুরের মধ্যে দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলে ভালোই হতো, কিন্তু বেলা 9টা থেকে আকাশ ভেঙে বৃষ্টি হলো বিকেল অব্দি। একটু করে থামে, সবাই মিলে বেরোবার উদ্যোগ করি, আবার ঝুপ ঝুপ করে শুরু হয় বৃষ্টি। যতীন ঘোষাল বলল, আকাশের গতি তো ভালো না। চৌধুরী মশাই, আবার বৃষ্টি আরম্ভ হলে কিন্তু বিপদ। ঘনরাম উত্তর দিলেন, কি আর করা যাবে, গিয়ে তো পৌঁছাই। সেই শুনে কৃষ্ণরাম বললেন, সেখানে কোনো ছাউনি টাউনি কিছু নেই, জল এলে মাথা বাঁচানো যাবে তো? যতীন ঘোষাল বললেন, আহা, সে রয়েছে, কিন্তু সেটা তো বড় কথা নয়। আমরা না হয় না ভিজলাম, কিন্তু জল হলে তো আর দাহ করা যাবে না। সারা রাত বসে থাকলে মৃতদেহ বাসি হয়ে যাবে, বিপদ হলো। কৃষ্ণরাম বললেন, একটু পা চালিয়ে এগোন। গ্রামের ধার দিয়েই নদী। শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে নয়। নদীর উজানে মাইল 3 গিয়ে তবে সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে গেল। কেউ কোথাও নেই। কাছে দূরে ওই অপার্থিব স্বরে শিয়াল ডাকছে। মেঘ থমকে আছে সারাটা আকাশ ভরে। আমার তখন যদিও 17-18 বছর বয়স, কিন্তু শ্মশানে সেই নিয়ে বোধ হয় 15-20 বার যাতায়াত হয়ে গিয়েছে। বলতে কি, শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি, বরং বেশ পবিত্র বলে মনে হতো। কিন্তু সেদিন আমার কেমন যেন গায়ে কাঁটা দিতে লাগলো। আজ এখানে যেন একটা খারাপ কিছু ঘটবে, একটা অমঙ্গল কিছু দেখতে পাবো। শ্মশান বন্ধুদের জন্য একটা চালা ঘর বাঁধা আছে, তার নিচে মৃতদেহ নামানো হলো। ওসব দেশে দাহ করার কাঠ কিনতে পাওয়া যায় না। ওই চৌধুরী বাড়ির 4 জন চাকর মাথায় করে কাঠের বোঝা নিয়ে আসছিল। ঘনরাম আর কৃষ্ণরাম তামাক খেতে লাগলেন, আর ওই যতীন ঘোষাল দায়িত্ব নিয়ে কাজে লাগলেন। এই ছেলেরা আর বসে কেন বাবা? চটপট একটা লম্বা গর্ত খুলে কাজ সাজিয়ে ফেলো। ভালোই ভালোই কাজটা হয়ে গেলে বাঁচি, আর বিশ্রাম করতে হবে না। দেখছো না আকাশের অবস্থা। নিঃশব্দে কাজ হতে লাগলো। কেবল পুরোত ভবেশ ভট্টাচার্যের গুনগুন করে গীতার 3য় অধ্যায়ের পাঠ শোনা যাচ্ছে, আর ওই হুকুর শুশু শব্দ। আমরা কজন ক্লান্ত হয়ে চালা ঘরের আড়ালে তামাক খেতে গিয়েছি। আমাদের বন্ধু হরেন, সে তামাক খায় না, সে একাই চিতা সাজাচ্ছে। চালা থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হয়েছে, যাতে বর্ষার জোরালো হাওয়ায় আগুনের ফুলকি উড়ে না এসে পড়ে। আমরা তামাক খেতে খেতে হঠাৎ শুনলাম হরেনের ভীত গলা, কে কে রে ওখানে?
আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনরাম, কৃষ্ণরাম আর ওই যতীন ঘোষাল এরা সব বেরিয়ে এলেন। ঘনরাম তার স্বভাব সিদ্ধ ভারী গলায় হেগে বললেন, কি হয়েছে হরেন? কয়েকটা লণ্ঠন মাত্র সম্বল, বিরাট প্রান্তর, অন্ধকার, তাতে আর কতটুকু দূর হয়। লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাশে মুখে পাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আছে। বললাম, কি রে, কি হয়েছে রে? পাংশু মুখে হরেন বলল, ওই ঝোপের মধ্যে কে দাঁড়িয়েছিল, স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ শুনলাম। আমি আমি চেঁচিয়ে উঠতেই ওই জলা ভেঙে ওইদিকে পালিয়ে গেল। শুনেই আমাদের গ্রামের সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগচি ওই ওই করে একটা লাঠি হাতে ঝোপটার ওপরে বেশ কয়েক গা বসিয়ে দিল। একটা ব্যাঙও বেরোলো না সেখান থেকে। আমরা বললাম, কোথায় কি রে? কই কি হয়েছে? কোথায় কি হয়েছে? হরেন সাহসী বলে খ্যাত না হলেও নিতান্ত ভীতু নয়। দেখলাম সেও ঠক ঠক করে কাঁপছে। সে বলল, না ভাই, তোমরা বললে তো হবে না। পায়ের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। একেবারে গা ঘেঁষে ওই জল জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। যতীন ঘোষাল বললেন, আচ্ছা থাক থাক, এই এখন কাজ শুরু করে দাও। আর তোমরাও বাবু বিদঘুটে, অসময় তোমাদের জাগিয়ে উঠলো। বন্ধুকে একলা ফেলে যাবার কি কোনো দরকার ছিল? এত গোলমালেও একমাত্র ভবেশ ভট্টাচ একমাত্র গীতা পাঠ থামাননি। শান্ত হয়ে বসে একইভাবে গুনগুন করে পড়ে চলেছেন। না যাইতে মিয়াতে বা কদাচিৎ ঘনরাম এবং কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যতীন ঘোষাল রামরাম চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধার দেন। ছেলেদের সুনজরে থাকলে সেটা মাপ হয়ে যেতে পারে এই আশায় ক্রমাগত বলে চলেছেন, সেই থেকে বৃষ্টি আটকে আছে, হবে না কেন? কত বড় একটা পুণ্যবান মানুষ, তার শেষ কাজে কি ভগবান বাধা দিতে পারেন? আহা, গ্রাম একেবারে অন্ধকার হয়ে গেল। অমন মানুষ আর হবে না। আবার সব চুপচাপ। নলখাগড়ার বনে একটা শিয়াল ডেকে উঠল। চোরো হাওয়ায় শীত শীত করছে। চৌধুরী ভাইদের ওই ফুরুক ফুরুক ইকোর শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ আমাদের বুকের রক্ত একেবারে হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে থেকে একটা বিকট হাসির আওয়াজ জেগে উঠল। সে হাসির মধ্যে স্বাভাবিক মানুষ উল্লাস নেই, যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ শক্তির সন্ধান পেয়ে হাসি আর চেপে রাখতে পারছে না। নির্জন শ্মশানের শ্রাবণ রাত্রির একাকিত্বকে ওই অপার্থিব হাসি যেন আরো আরো প্রীতায়িত করে তুলল। ভয়ে সবার মুখ পাংশ হয়ে গিয়েছে, কারো মুখে কোনো কথা নেই। চিতা থেকে ওই কাঠ পাতার ফটফট আওয়াজ ভেসে আসছে। ঘনরাম স্থির বুদ্ধি লোক, সবার আগে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, এগিয়ে দেখো না কি ব্যাপার, ভয় কি? না হয় আমিও যাচ্ছি, লন্ডন নাও। ঈশ্বর বাগচি লজ্জা পেয়ে বলল, না, ভয়ের কি আছে? তবে রাত্রে এমন আওয়াজ শুনলে বুঝলেন কি না? লন্ডন নিয়ে আমরা সবাই ওই যেদিক থেকে হাসির শব্দ আসছিল সেদিকে এগিয়ে গেলাম। কিছু পাওয়ার আশা ছিল না,
কিন্তু জীবনে মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে থাকে। আমরা এগিয়ে কাছাকাছি ওই ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতে দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে উঠে বলল, কি তুমি কে? সবাই ছুটে গিয়ে দেখি সেখানে হাঁটু সমান জল কাদায় ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারার লোক দাঁড়িয়ে এক দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার রং কালো, গাল পোবড়ানো, গালে অনেক দিনের না কামানো কোঁচা কোঁচা দাড়ি, শীর্ণ দেহ, খালি গায়ে কেবলমাত্র একটা অধবাস পড়ে সে স্থির হয়ে দাঁড়িয়ে দাহ কাজ দেখছে। কোনো সন্দেহ নেই এই লোকটাই হেসে উঠেছিল। ঈশ্বর বাগচি বলল, এই তুই এখানে কি করছিস? লোকটা কোনো জবাব দিল না। ওধার থেকে কৃষ্ণরাম বললেন, এই জঙ্গলে দাঁড়িয়ে কিসের কথা হচ্ছে? কে ওটা? টেনে দিকে বার করে আনো না। লোকটাকে হাত ধরে টেনে খোলা জায়গায় নিয়ে আসা হলো। সে কোনো কথা বলছে না। হরেন বলল, এই লোকটাই তখন ঝোপের মধ্যে ছিল নিশ্চয়ই। এটা মহাপাজি। এত করে ডাকাডাকি করা হলো, তাও কোনো সারা শব্দ নেই। যতীন ঘোষাল বললেন, পাগল বোধহয়, চোখের দৃষ্টি দেখছো না? লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল। এবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনরাম, ওপরে কৃষ্ণরামের দিকে তাকালো। হঠাৎ ঘনারাম বলল, আরে তুমি শ্রীপদ না? কৃষ্ণরামেরও ভ্রু কুঁচকে গেল। সম্ভবত তিনিও চিনতে পেরেছেন। শ্রীপদ ঘনরামের দিকে তাকিয়ে তর্জনে নির্দেশ করে বলল, চিতার আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে তোমাদের বাড়ির চালে পড়বে। আমি বলে দিলাম, বংশে পাতি দিতে কেউ থাকবে না। চিতার আগুন ছড়িয়ে পড়বে তোমাদের বংশে। সেই জনহীন শ্মশানে জ্বলন্ত সবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদর কথাগুলো ভয়ানক গুরুত্ব নয়। ঘনরাম বললেন, যা ভাত পাগল কথা করে। এই যতীন, তোমরা একে ভাগাতে পারছো না? যতীন ঘোষাল একটু ইতস্তত করতে লাগলেন। কালো রোগা শ্রীপদ চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা দেহধারী প্রেতের মতন। কোমরে কেবল একটা ন্যাকড়া জড়ানো। তার গায়ে আগুনের আভা চমকে চমকে উঠছে। নিতান্ত অকিঞ্চন একটা উন্মাদ। কিন্তু যতীন ঘোষাল বোধহয় ভাবছিলেন যে গত বছরও এই মানুষটা গ্রামের সম্পন্ন চাষি গৃহস্থ ছিল। রামরাম চৌধুরীর সঙ্গে দেওয়ানির মামলা লড়তে গিয়ে জমি জমা টাকা পয়সা সব গিয়েছে। সর্বশান্ত হওয়ার পরও শ্রীপদর তেজ কমল না। শুধু ভিটেটুকু আর ওই বিঘে 2 খাস জমি সম্বল করে লোকটা সমান দন্তে মাথা উঁচু করে বেড়াতে লাগলো। রামরাম চৌধুরী এটা একেবারেই ভালো লাগলো না। যার পেছনে লাগা হয়েছে তাকে একেবারে মাটির সঙ্গে না মিশিয়ে দিতে পারলে তার সুখ কি? যে সব বিষয়ে হেরে গিয়েছে সে পায়ে ধরে না কাঁদলে আর যে তার আরাম কোথায়? এর মধ্যে একদিন রামরাম এবং শ্রীপদর বেদম ঝগড়া হয়ে গেল। শেষের দিকে শ্রীপদ বলেছিল, আরে যান যান চৌধুরী মশাই, আমরা চাষের কাজ জানি। আরও 4 বিঘে রায়বাবুদের কাছ থেকে পক্ত নিয়ে নিলে ভাতে মরব না। আপনার যা করবার আপনি করে নিয়েছেন, আর আপনাকে ভয় পাই না। আপনার চালের নিচেও থাকি না, বুঝলেন? নিজের বাড়িতে বসে শাক ভাত খাই। আমার নিজের ঘরে আমি কর্তা। রাস্তায় দাঁড়িয়ে নিজের চেয়ে পদে খাটো কারোর সঙ্গে বাড়াবাড়ি করা রামরামের স্বভাব নয়। সেদিনের মতন ঘটনাটা ওখানেই মিটে গেল।
সপ্তাহ খানেক বাদে শ্রীপদর বাড়িতে আগুন লাগলো। শ্রীপদ সেই সময় হাটে গিয়েছিল। সে ফেরার আগেই 1 ঘন্টার মধ্যে সব শেষ। হাট থেকে ফিরে শ্রীপদ দেখলো তার বউ আর একমাত্র ছেলে দুর্গাপদ উঠানে জামরুল গাছটার নিচে চুপ করে বসে আছে। ছেলে কাঁদছে, বউ পাথর। যেখানে তার বাড়ি ছিল সেখানে কেবল কয়েকটা হাত পোড়া খুঁটি দাঁড়িয়ে তখনও ধোঁয়াচ্ছে। শ্রীপদ বউয়ের কাছে দাঁড়িয়ে বলল, কিছু বেঁচেছে? না, খাটের তলায় ওই টিনের তুরঙ্গে যা রেখেছিলাম? জানি না, বোধহয় গলে গিয়েছে। তারপর শ্রীপদর বউ কেমন যেন চমকে উঠে সম্বিত ফিরে পাওয়ার মতন করে চারদিক তাকালো, যেন সে এতক্ষণে টের পেল তার স্বামী সামনে এসে দাঁড়িয়েছে। কোনো বিশেষ একদিকে না তাকিয়ে তার বউ বিহল গলায় বলল, কি আগুন! ও হুস হুস করে জ্বলছে একেবারে। শ্রীপদর বউ পাগল হয়ে গেল। টিনের তোরঙ্গে তার স্বাদের কিছু সামান্য গয়নাগাটি রাখা ছিল। তার মতন অবস্থার মানুষের এতেই যথেষ্ট সুখ হতে পারে। তার উপর চোখের সামনে এসে নিজেদের বসত বাড়ি পুড়ে জ্বলে যেতে দেখেছে। সে ধাক্কাও সামলানো কঠিন। শ্রীপদ থাকলে তার কি হতো বলা যায় না। এর পরের কিছুদিন শ্রীপদর বউ একদম কথা না বলে চুপ করে বসে থাকতো। কখনো কখনো বলতো, বড্ড বড্ড আগুন, হুস হুস করে জ্বলছে একেবারে। তার বাপের বাড়ির লোকেরা তাকে আর তার ছেলেকে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাপের বাড়ি থেকে আর ভালো হয়ে ফেরেনি শ্রীপদর বউ। কিছুদিন পরে খবর পাওয়া গেল যে সে স্নান করতে গিয়ে নদীতে ডুবে মরেছে। শ্রীবৎস চিন্তার গল্পটা একেবারে অলীক নয়। মানুষের দুঃখ সময় পড়লে ভাগ্য দেবতা তাকে অবনতির শেষ ধাপ অব্দি না নিয়ে গিয়ে স্বস্তি পায় না। বিপদ একবার ঘটতে শুরু করলে তা পরপর ঘটতেই থাকে। বউ মারা যাওয়ার মাস 2 পরে শ্রীপদ খবর পেল কলেরার মড়কে পুরো মামার বাড়ির পরিবারের সঙ্গে তার ছেলেও মারা গিয়েছে। যে শ্রীপদ কয়েক মাস আগে একজন হাসি খুশি ফুর্তিবাজ মানুষ ছিল, দিনে চাষ ও রাতে শখের যাত্রা দলে গান গাইতো, যে লোকটার গোয়ালে গরু, খেতে ধান ও বাড়িতে নম্র বউ আর ফুলের মতন শিশু ছিল, সে মানুষটা ভাগ্যের আশ্চর্য বিপর্যয়ে একটা মরা গাছের মতন একেবারে শুকিয়ে গেল। তার বউ এবং ছেলে মারা যাওয়ার ব্যাপারে অবশ্য রামরামের কোনো হাত ছিল না, থাকলেও পরোক্ষ। কিন্তু মনে মনে শ্রীপদ ঠিক করল রামরাম চৌধুরীর সমস্ত কিছুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী। শ্রীপদ আর উঠল না, মাঠেও গেল না, কেমন খেপা মতন হয়ে গেল। সারাদিন নদীর ধারে বসে বিড়বিড় করে কি বলে এর ওর বাড়ি খেতে চায়। পাড়াগায় তখন ভাত জিনিসটার অভাব ছিল না। শ্রীপদকে সবাই ভালোবাসত, খেতে দিত। ক্রমে তার জমি হাতছাড়া হয়ে গেল। হাল গরু অন্য লোকেরা নিয়ে গেল। এখন শ্রীপদ গ্রামের একজন চিহ্নিত পাগল। দয়া করে খেতে দেয়, কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে গ্রামের লোকের বেদনার বোধও কমে গিয়েছে। এইটাই নিয়ম, মানুষ এই রকমই। ভোলেনি শ্রীপদ। আজকের ব্যাপারে সেটা বোঝা গেল। তার অব্যবস্থিত মনের অসংলগ্নতার মধ্যেও কোথাও এই হাহাকারের সুরটুকু অনবরত বেজে চলেছে। হঠাৎ ঘনরামের উত্তরাধিকার সূত্রে পাওয়া রক্ত গরম হয়ে উঠল। ভারী গলায় তিনি হেঁকে বললেন, সোমের মতন দাঁড়িয়ে আছো কেন যতীন?
আমার পিতার পরিত্রিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে, আর তার মধ্যে এই পাগলটা যাতা কথা বলছে। ছেলেদেরকে বলো না একে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। যতীন ঘনরামের বিরূপতার কোনো কারণই অর্জন করতে চান না। তাছাড়া তিনি বোধহয় ভাবলেন এই লোকটা এখন পাগল। এককালে আলাপ ছিল বটে, কিন্তু এখন আর ওর কোনো জ্ঞানগম্য নেই। এখন ওকে ধাক্কা দিলে চক্ষু লজ্জায় বাঁধে না। যতীন ঘোষাল মুখে শুধু কোচের একটা শব্দ করে শ্রীপদর দিকে তেড়ে গেলেন। সঙ্গে সঙ্গে শ্রীপদ বলে হুঙ্কার দিয়ে উঠল। হঠাৎই তপ করে লাফে উঠল আগুনের শিখা। যতীন ঘোষাল থতমত খেয়ে থেমে গেলেন। শ্রীপদ ক্ষিপ্ত গলায় বলল, ওরে বড় লোকের বাচ্চাটা কুত্তা, আমাকে তোরা কেউ আর ধরতে পারবি রে। বাপ মরেছে তাই কি, এই তো সবে শুরু, তোর বংশ পাবে। যতীন ঘোষাল সাহস সংগ্রহ করে আবার এগুলোর আগেই শ্রীপদ ঘুরে দাঁড়িয়ে সোজা নদীর দিকে দৌড়ে গেল। পাড়ের কাছে এক মুহূর্ত থমকে দাঁড়িয়েই লাফিয়ে পড়ল জলে। বর্ষার খরস্রোতা নদী কোথায় ভেসে গেল শ্রীপদ কে জানে। এত তাড়াতাড়ি ঘটে গেল ব্যাপারটা যে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার আগে কেউ বুঝতেই পারল না কি হয়েছে। ঈশ্বর বাগচি বলল, আরে শ্রীপদ দাদা সাঁতার জানতো না, এই মরে যাবে যে। কেউই অবশ্যই এগুলো না। শ্রীপদর কি হলো দেখতে, যা স্রোত। যে সাঁতার জানে না সে পড়বার সঙ্গে সঙ্গেই কোথায় ভেসে গেছে তার ঠিক কি। এছাড়া শ্রীপদর মতন হতভাগ্য আর বেঁচে থেকে কি করবে এমন ভাবনাও হয়তো কারো কারো মনে কাজ করে থাকবে। ঘনারাম কেবল একবার বললেন, দেখামো সাঁতার জানে নিশ্চয়ই, না হলে আর ঝাঁপ দিতে সাহস হতো না। আর কোনো বিভ্রাটের সৃষ্টি না হয়ে কাজ মিটে গেল। বৃষ্টি পড়ি পড়ি করেও আটকে রইল। নদী থেকে মাটির কলসি করে জল এনে আমরা চিতায় ভালো করে নিভিয়ে দিলাম। ভবেশ ভট্টাচার্য জল ঢালার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ঠান্ডা হন চৌধুরী মশাই, ঠান্ডা হন। পিছন ফিরে মাটির কলসিতে শাবলের বাড়ি মেরে ভেঙে দিলেন ঘনারাম। এবার ফেরা। কলসি ভাঙার পর আর পেছনে তাকাতে নেই। গ্রামের দিকে হাঁটতে শুরু করার সময় আকাশ ভেঙে বৃষ্টি নামলো। গ্রামের লোক আমরা কেউ আবার ভিজতে ভয় পাই না। ঘনরাম আর কৃষ্ণরামের জন্য দুটো ছাতা এসেছিল। ভবেশ পুরু তো তার তলায় ঢুকে গেল। আমরা ভিজতে ভিজতে চললাম। এবার আর লণ্ঠন জ্বলছে না জলের জন্য। মাঝে মাঝে বিদ্যুতের চমকে পথ দেখে নিচ্ছি। জনপ্রাণী নেই কোথাও। শিয়ালগুলো বোধহয় ভিজবার ভয়ে গর্তে ঢুকে বসে আছে। অনেকটা চলে এসেছি, প্রায় আধ মাইল। হঠাৎ যতীন ঘোষাল যেন কেমন ভয়ার্ত গলায় বললেন, ও কি হলো ওখানে? তার দৃষ্টি অনুসরণ করে পেছন ফিরে তাকিয়ে দেখি এই ভয়ানক বৃষ্টির মধ্যেও রামরাম চৌধুরীর নিভিয়ে দেওয়া চিতা আবার দাউ দাউ করে চলে উঠেছে। আমাদের মাথার উপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা স্থানের মতন দাঁড়িয়ে হা করে দেখছি ওই অলৌকিক দৃশ্য। যেভাবে আমরা আগুন নিভিয়ে দিয়ে এসেছি তাতে তো আর জ্বলে ওঠার সম্ভাবনা খুবই কম। আর এই প্রবল বর্ষণের ভেতর আগুন জ্বলছেই বা কি উপায়? আমাদের গা বেয়ে জল পড়ছে। এত ভিজে গেছি যে শুকোতে 1 সপ্তাহ লাগবে মনে হচ্ছে। কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকতাম জানি না। এক সময় ভবেশ ভট্টাচার্য বললেন, কৃষ্ণরাম চলো, এই সময় পথে দেরি করতে নেই। ঈশ্বরের নাম নাও, ঈশ্বর পরম কারণী।
চৌধুরী বাড়ি পৌঁছে সবাই নিম পাতা দাঁতে কেটে লোহা ছুঁয়ে শুদ্ধ হলাম। এত রাতে এই বৃষ্টিতে আর কেউ বাড়ি গেল না। চৌধুরীদের বৈঠকখানায় বসে নানা গল্প হতে লাগলো। ভেতর বাড়ি থেকে শ্মশান বন্ধুদের জন্য গৃহিণীরা আলাদা আলাদা কাঁসার জাম বাটিতে ঘন দুধ, মর্তমান কলা, আখের গুড় আর চিড়ে পাঠিয়ে দিলেন ফলার করার জন্য। ঘনরাম কিছু পরে বৈঠকখানায় এসে বসলেন। তার মুখ গম্ভীর। যতীন ঘোষাল কয়েকবার সময়োচিত কিসব কথা বলতে গিয়ে তেমন সাড়া না পেয়ে দমে গিয়েছেন। ঘনরাম কেবল মাঝে মাঝে বলছেন, বাবার চিতা ফের কেন জ্বলে উঠলো পণ্ডিত মশাই? কিছু কি বলতে পারেন? ভবেশ ভট্টাচার্য সেই শুনে উত্তর দিচ্ছেন, ঈশ্বরকে ডাকো, কোনো প্রশ্ন করো না, তাকে বিশ্বাস করো। কিছুদিন কেটে গেল। দুই ভাই বিষয় সম্পত্তির কাজ নিজেদের হাতে তুলে নিয়েছেন। দুজনের খুব ভাব, সম্পত্তি ভাগ করার প্রশ্নই ওঠেনি। তাছাড়া ঘনরাম অপুত্রক। তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার অংশ কৃষ্ণরামের ওপর বর্তাবে। আর কৃষ্ণরামের একটি মাত্র ছেলে শিবরাম, সে বর্তমানে কলকাতায় থাকে, কলেজে পড়ে। পিতার মৃত্যুদিনের ঘটনা সবাই আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এ কাহিনীর কিছু কিছু ঘটনা পরে আমি লোকের মুখে শুনেছি, কারণ চৌধুরী বাড়ির ভেতরে কি ঘটছে তা বাইরে থেকে আমরা কেউই জানতাম না, আর জানাও সম্ভব নয়। তবে একটা কথা ভুলে যাওয়ার আগেই এইখানে বলে রাখি, রামের মৃত্যুর দুদিন পরে গ্রাম থেকে ওই 5 মাইল দূরে নদীর উজানে হাবিবপুরের বাঁকে শ্রীপদর মৃতদেহ ভেসে উঠেছিল। একদিন সন্ধ্যাবেলায়, তখন কাছারির আমলাদের ছুটি হয়ে গিয়েছে। ঘনরাম নিচে রয়েছেন, কাগজপত্র গুছিয়ে রেখে এখনই উপরে আসবেন। আর কৃষ্ণরাম দোতলার বারান্দায় কুশাসন পেতে আহ্নিকের উদ্যোগ করেছেন। হঠাৎ নিচ থেকে দাদার ক্রুদ্ধ গলা শুনতে পেলেন। ঘনরাম যেন রেগে গিয়ে কাকে বলছেন, না না, যাও। তখনও আহ্নিক শুরু করেননি। একটু অবাক হয়ে পায়ে পায়ে নিচে নেমে এলেন কৃষ্ণরাম। দেখলেন একতলার টানা বারান্দায় একটা মোটা থামের পাশে অন্ধকারের মধ্যে ঘনরাম দাঁড়িয়ে রয়েছেন। তার মুখ পাংশু, আশেপাশে আর কেউ নেই। বিকেল 5টা 5:30টায় কাছারি শেষ হওয়ার পর এই সময়টা চাকর বাকরদেরও একটু ছুটি থাকে। তারা বাগানের শেষে নিজেদের ঘরে বসে হয়তো তামাক খাচ্ছে। তাহলে কাকে বকছিলেন ঘনরাম? কি হয়েছে দাদা? ঘনরাম প্রথমে কোনো উত্তর দিলেন না। কৃষ্ণরাম বললেন, চলো ওপরে চলো। দাদার হাত ধরে ওপরে আনবার সময় কৃষ্ণরাম লক্ষ্য করলেন দাদার শরীর কেঁপে কেঁপে উঠছে। ঘরে এনে দাদাকে বসিয়ে কৃষ্ণরাম বললেন, কি ব্যাপার, চেঁচালে কেন? নিতান্ত সংকটেও ঘনরাম নিজের দুর্বলতা প্রকাশ করতে লজ্জা পেতেন। একটু ইতস্তত করে বললেন, শ্রীপদকে দেখলাম। আশ্চর্য হয়ে কৃষ্ণরাম বললেন, শ্রীপদ? সে কি কথা, কোথায়? কাছারি শেষ করে ওপরে আসছি, একতলার বারান্দায় উঠতেই একটি থামের পিছন থেকে বেরিয়ে এলো। সেই চেহারা, বুঝলি, সেই দিন যেমন দেখেছিলাম। কিন্তু তা কি করে হবে দাদা? আমাদের সামনেই তো পরে দেহ ভেসে উঠেছিল, সে খবর তো জানো। তুমি আলো আধারিতে ভুল দেখেছো। না, আমি ঠিক দেখেছি। শ্রীপদ আমার সাথে কথাও বললো। কথা বললো? কি রকম? সেই দিনের মতন আঙুল তুলে আমাকে বলল, চৌধুরী মশাই, মনে আছে তো? কৃষ্ণরামের কেমন গা ছমছম করে উঠল। ঘনরাম বললেন,
কেষ্ট, তুই কলকাতা থেকে শিবুকে আনিয়ে নে, কিছুদিন বাড়িতেই ডাক। লোকের আশীর্বাদ ফলে না, কিন্তু অভিশাপ ফলে যায়। বাড়ির ছেলে বাড়িতে এসেই থাকুক। বাবার জরুরি তার পেয়ে শিবরাম বাড়িতে এলো। সে আধুনিক ছেলে, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। তবু বাবা জ্যাঠার সঙ্গে তর্ক না করে মাসখানেক দেশের বাড়িতে রয়ে গেল। আঘাতটা এলো অন্য দিক দিয়ে। শিবরাম বাড়ি আসার 7-8 দিন পর চৌধুরী বাড়িতে আগুন লাগলো। মূল বাড়ি পাকা, আগুনের আছে কিছু ক্ষতি হলেও বড় রকমের বিপর্যয় কিছু হলো না। কিন্তু উঠোনের 10-12টা ধানের গোলা পুড়ে একদম ছাই হয়ে গেল। সব মিলিয়ে প্রায় 400 মণ ধান। পাড়া গায়ে দমকল থাকে না। আগুন দেখে আমরা দৌড়ে গেলাম। সমস্ত গ্রাম ভেঙে পড়ল। পেছনের দিকে থেকে বালতি বালতি জল নিয়ে ছুড়ে দেওয়া হতে লাগলো অগ্নিকুণ্ডের ভেতরে। কিন্তু আগুন ততক্ষণে বেশ ভালো রকম ধরে উঠেছে। 2-1 বালতি জলে কিছু হওয়ার নয়। লম্বা লাইন করে দাঁড়িয়ে আমরা ওই জলের বালতি হাতে হাতে আগুনের কাছে পৌঁছে দিচ্ছিলাম। আমার পাশে ছিল হরেন। সে বলল, একটা ব্যাপার কিন্তু অদ্ভুত, বুঝলি? কি? সবগুলো গোলায় একসঙ্গে আগুন ধরলো কিভাবে? একেবারে গায়ে গায়ে তো দাঁড়িয়ে নেই। আশ্চর্য! এ যেন মনে হচ্ছে কেউ মুড়ো হাতে সবগুলাতে আগুন দিয়ে বেরিয়েছে। হ্যাঁ রে, তারা না চাকরগুলোর ভেতরে কেউ করেনি তো? যা, কি যে বলিস না, তা কেন করবে? কোনো কারণে হয়তো মালিকের ওপর রাগ আছে। না রে, এরা সবাই পুরনো আর বিশ্বাসী লোক। আর দেখছিস না, মালিকের এত বড় ক্ষতি হয়ে গেল বলে সবাই কাঁদছে। এরা কেউ নয়। তাহলে জানি না রে। ধন্য ঘনারামের ধৈর্য। চুপ করে দাঁড়িয়ে তিনি আগুনের বিধ্বংসী কাণ্ড দেখলেন। তার মুখ দেখে এমনকি যতীন ঘোষালও কোনো সমবেদনার কথা বলতে সাহস করল না। আগুন যখন প্রায় নিভে এসেছে, ঘনরাম ভৃত্যদের মধ্যে কাউকে হাঁক দিয়ে বললেন, এই কে আছিস? বাড়ি থেকে গোটা কতক সুপারি নিয়ে আয় তো। যতীন ঘোষাল ভয় ভয় বললেন, সুপুরি কি হবে চৌধুরী মশাই? কে একজন ওই কাগজের ঠোঙায় সুপারি নিয়ে এলো। ঠোঙা হাতে ঘনরাম ঘুরে ঘুরে প্রত্যেক নিভে আসা অগ্নিকুণ্ডে 2-1খানা করে সুপারি ছুড়ে দিতে লাগলেন। কৃষ্ণরাম এগিয়ে এসে ভীত গলায় বললেন, এসব কি হচ্ছে দাদা? ঘনরাম ভাইয়ের দিকে তাকিয়ে শুকনো হাসি হাসলেন, বললেন, আগুনকে দিচ্ছি, সবই তো খেলো, এবার একটু মুখ শুদ্ধি করুক। কৃষ্ণরাম হাত ধরে দাদাকে ভেতরে নিয়ে গেলেন। এরপর ঘনারাম জেদ ধরলেন শিবরামের বিয়ে দেবেন। দাদার জেদ দেখে বিপন্ন হয়ে কৃষ্ণরাম বললেন, কিন্তু দাদা, শিবু এখনো পড়ছে, এ সময় বিয়ে দিলে ওর পড়াশোনা আর হবে না। ঘনরাম ভাইয়ের আপত্তিতে কান দিলেন না, বললেন, বোকামো করিস না কেষ্ট, বুঝে দেখ, আমাদের বংশের বৃদ্ধি নেই একদম। ওই শিবুই যা কিছু, তোর আমার ভালো মন্দ কিছু হলে শিবুটা ভেসে যাবে। ওকে তাড়াতাড়ি সংসারী করে দেওয়াই ভালো। শিবরামের বিয়ে হয়ে গেল। এর বছর খানিক পরে এক জ্যোৎস্না রাত্রিরে খাওয়া দাওয়ার পরে মুখে পান দিয়ে শুতে এসে একবার জাংলার ধারে গিয়ে দাঁড়ালেন ঘনরাম। পিক ফেলার জন্য জাংলা দিয়ে ঝুঁকে পড়ে ঘনরাম দেখলেন বাগানে নতুন লাগানো কলমের আম গাছটার দিকে চাঁদের আলোয় ক্ষুদিত দৃষ্টি নিয়ে শ্রীপদ দাঁড়িয়ে আছে। তার দিকে তর্জনী নির্দেশ করে শ্রীপদ বলল, মনে আছে তো? তার ডাকে কমলা
গো? দেখ দেখি, বাগানে আম গাছের তলায়ও কে দাঁড়িয়ে? কই কই কেউ নেই তো। ঘনরাম বিহুল গলায় বললেন, নেই? তাহলে কোথায় গেল কে? যে দাঁড়িয়েছিল ওখানে? ভীতু কমলা স্বামীকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সেদিন ছিল শুক্লা একাদশী। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ঘনারাম মারা গেলেন। মাত্র 53 বছর বয়স হয়েছিল তার। কৃষ্ণরাম ভয় পেলেন কিনা জানি না, কিন্তু কেমন যেন উদাস মতন হয়ে গেলেন। সময় গড়িয়ে যেতে লাগলো। বছর 2 পরে একটি ছেলে হলো শিবরামের। এই সময়টা আমি গ্রামে ছিলাম না, সাধু সন্ন্যাসীদের সঙ্গ করে বেড়াচ্ছিলাম শ্মশানে মশানে। এই সময় বীরভূমের এক শ্মশানে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয় হয়। সে গল্প তো তোমরা জানোই। ঘনরাম মারা যাওয়ার পর বছর 10 আর কোনো ঘটনা ঘটল না চৌধুরী বাড়িতে। বাড়ির এবং গ্রামের লোকেরাও আগের সমস্ত ঘটনাকে নেহাত সমাপতন বলে মেনে নিল। কৃষ্ণরামের এখন বয়স 60। একদিন দুপুরে বসে তিনি কিসব কাগজপত্র দেখছিলেন। তখন বোধ করি ওই বেলা 2:30-3টে। বাবা করছে চৈত্র মাসের দুপুর। তার 8 বছরের নাতি বলরাম এসে বলল, দাদামশাই, একটা লোক আপনাকে খুঁজছিল। কৃষ্ণরাম বললেন, কে রে? কোথায়? যা এখানে নিয়ে আয়। এই তোর মামার বাড়ির কেউ না তো? না, তাদের সবাইকে আমি চিনি। এই লোকটা ভিখিরি মতো, নোংরা পানা। কৃষ্ণরাম একটু বিস্মিত হয়ে বললেন, ভিকিরি এসে আমার নাম ধরে খোঁজ করছিল? হ্যাঁ, কালো মতো লোকটা, খালি গা, চোখ দুটো দেখলে ভয় করে দাদামশাই। আমাকে দেখে একটা আঙুল তুলে লোকটা বলল, কৃষ্ণরামকে গিয়ে বলো তার মনে আছে তো? ও হ্যাঁ, লোকটা নিজের নাম বলল শ্রীপদ। শ্রীপদকে মনে আছে কিনা জিজ্ঞেস করতে বলল। কে লোকটা দাদু? বিবর্ণ মুখে কাজ ফেলে নাতিকে কোলে নিয়ে ভেতর বাড়িতে উঠে গেলেন কৃষ্ণরাম। 1 মাসের মধ্যে সন্ন্যাস রোগে কৃষ্ণরাম গত হলেন। দেশের জমি জমা ভাগ চাষিদের দিয়ে বউ ছেলে আর মাকে নিয়ে শিবরাম কলকাতায় চলে গেল। সে সেখানে বড় চাকরি করে। আধুনিক ছেলে সে। চাষবাসে বা বিষয়কর্মে তার তেমন উৎসাহ নেই। কমলাও সঙ্গে গেলেন। এই কাহিনী বলতে আমার ভালো লাগছে না। রামের মৃত্যুর পর থেকে সবটাই মরে বা ভাবতে ভালো লাগে না। তবুও শুরু যখন করেছি শেষ অবধি বলি। কৃষ্ণরাম সাধনোচিত ধামে প্রস্থান করার পর বছর 10 সব শান্ত। গল্প বলার সময় ওই 10 বছর কথাটা এক নিঃশ্বাসে বলা গেলেও বছর 10 কাটাতে ঠিক 10 বছরই লাগে, বুঝলে হে। এই দীর্ঘ সময়ে পারিবারিক অভিশাপের স্মৃতিটা আবছা হয়ে এলো। মানুষ দুঃখের স্মৃতি ভুলবারই চেষ্টা করে, বা একটা ওই অবচেতন প্রচেষ্টা সব সময়ই থাকে। তার সঙ্গে কালের ব্যবধান মিলে চৌধুরী পরিবার থেকে কালো ছায়াটা একেবারে মুছে গেল। এখন বলরামের বয়স 16, শিবরামের বয়স 40। কলকাতায় যে বাড়িটা ভাড়া নিয়ে শিবরাম ছিল তার 3 দিকে ঘর আর মাঝখানে উঠোন, আর উঠোনে চৌবাচ্চা। স্নান করা, বাসন মাজা বা কাপড় কাচা ইত্যাদি সব ওই উঠোনেই সারা হয়। উঠোন থেকে রোয়াকে উঠবার সিঁড়িটা বড্ড ওই উঁচু রকমের, মানে উঁচু ধাপ। কমলা আর নিরুপমার বয়স অনেক হলো।
অত উঁচু ধাপ ভেঙে বারান্দায় উঠতে কষ্ট হয়। শিবরাম জনাতিনেক মিস্ত্রি ডাকিয়ে ওই পুরনো সিঁড়ির দুদিক দিয়ে নতুন করে কয়েকটা ধাপ গাঁথবার ব্যবস্থা করলো। সেদিন তার অফিসে জরুরি কাজ আছে, না গেলেই নয়। অফিস থেকে সন্ধ্যাবেলা ফিরে শিবরাম দেখল গাঁথনির কাজ শেষ হয়ে গিয়েছে। বলরাম বলল, তোমার আজ ফিরতে দেরি হলো বাবা? হ্যাঁ, কাজের চাপ ছিল। মিস্ত্রিটা গেল কোথায়? কাজ শেষ করে জল খাবার খেতে গিয়েছে। আমি বলে দিয়েছি তুমি এলে আসতে। বেশ করেছিস। তুই ওপরে গিয়ে একটা লণ্ঠন নিয়ে আয় দেখি, হাত মুখটাও একেবারে ধুয়েই নি। বলরাম উপরে যেতেই মিস্ত্রিদের একজন এসে দাঁড়ালো উঠোনে। শিবরাম বারান্দা থেকে বলল, এই যে কত মজুরি দেবো? হ্যাঁ, একটা দর ঠিক করে দাও। খালি গা লোকটা, কোমরের কাছে যেমন তেমন করে একটা কাপড় জড়ানো, ঝুলঝুলে চোখ দুটো তুলে বলল, আমাকে মনে আছে তো? মনে করিয়ে দিতে এলাম। শিবরামের ভয়ার্ত চিৎকারে বলরাম দৌড়ে নেমে এলো লণ্ঠন হাতে। কি হয়েছে বাবা, কি হয়েছে? শিবরাম ফেল ফেল করে চারিদিকে তাকিয়ে বলল, একেবারে চোখের সামনে উঠে গেল লোকটা। এ কি? কে উঠে গেল? কে এসেছিল? কমলা আর নিরুপমাও পেছন পেছন নেমে এসেছিলেন। তারা এই পরিবারের এই লক্ষণ বহুদিন থেকে দেখেছেন। নিরুপমা কেঁদে উঠে শিবরামকে জড়িয়ে ধরলেন, আর কমলা দুর্গা নাম জপ করে সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। কাঁদিস না বাবা, কাঁদিস না, আয় আয়, কাছে আয়, কাছে আয়। দুর্গা 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 দুর্গা। সবাই ধরে ওই বিহুল শিবরামকে দোতলায় নিয়ে গেল। খানিক পরে মিস্ত্রিরা এলে বলরাম নিচে এসে জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে কেউ কি একটু আগে এসেছিল? তারা অবাক হয়ে বলল, না তো, আমরা তো চা বিস্কুট খেয়ে এলাম। কেন বাবু? না, কিছু না। শিবরাম আজকাল চুপচাপ বসে থাকে, অফিস যেতে চায় না। মাঝে মাঝে কেবল বলে ওঠে, তাহলে আর বাকি রইলো কি? জল জানতে মানুষ যদি উবে যেতে পারে, তাহলে আর কি বাকি রইলো? অদ্ভুত এক বাতিক গড়ে উঠল তার। সবকিছু ঢাকা দেবার বাতিক। টাকা পয়সা, জুতো, খাবার দাবার সব ঢাকা দিয়ে বেড়ায় সারাদিন। ওই মাঝরাত্রে স্ত্রীর গায়ে লেপ নামিয়ে এনে চাপা দেওয়ার চেষ্টা করে। স্ত্রী ভয় পেয়ে বলে, করছো কি? লেপটা নিয়ে এলাম তাক দিয়ে নামিয়ে। যা দিনকাল পড়েছে, চাপা দিয়েছো চাপা দিয়েছো, কে কখন উবে যায় ঠিক কি? তারপর সস্নেহে স্ত্রীর দিকে তাকিয়ে সে বলে, তুমি না হলে আমার চলে না যে, চাপা চুপি দিয়ে থাকো, আমি আমি দেখে আছি খোকা গায়ে ঢাকা দিয়েছে কিনা। স্ত্রীর চোখে জল আসে, হাত ধরে স্বামীকে জোর করে বসায়। বসো দেখি, এই গরমে আর বলুর গায়ে লেপ দিতে হবে না। গরমটা কি? ও মা, ছেলে যদি উবে যায়? দিন দিন তার বাতিক বাড়তে লাগলো। প্রথমে তবুও কথা বলতো শিবরাম, তারপর ক্রমে কথাবার্তা ওই অসংলগ্ন হয়ে এলো। একদিন একেবারেই বন্ধ হয়ে গেল। রয়ে গেল শুধু সব কিছু ঢাকা দিয়ে বেরোবার বাতিক। দেহ ফেলে রেখে শিবরামের চেতনা পূর্বপুরুষের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করতে কোথায় গেল কে জানে। এই অবস্থায় আর কলকাতায় থাকা চলে না। শিবরাম আর অর্থ উপার্জন করে না। কলকাতার খরচ চালাবে কে? দেশে যা জমি আছে তার আয়ে চলে যাওয়া উচিত, কিন্তু মালিকের অনুপস্থিতি থাকলে কে আর তার প্রাপ্য দিতে ব্যস্ত হয়? হ্যাঁ, কাজেই মায়ে ছেলে আর ঠাকুমাতে মিলে পরামর্শ করে চৌধুরী পরিবার বেশ অনেক বছর পরেই আবার গ্রামে ফিরে এলো। বলরামের বিয়ে পরীক্ষা হয়ে গিয়েছে,
এখন একটু বিষয়কর্ম দেখলে ক্ষতি কি? এই সময়ে এই ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। আমার বয়স তখন প্রায় 45 বছর। মাঝে মাঝে গ্রামে আসি, আবার উধাও হয়ে যাই। দাড়ি গোপ রেখেছি, তন্ত্রমতে সাধক বলে বেশ একটু খাতির হয়েছে। একবার বলরাম আমাকে ডেকে বলল, কাকাবাবু, আমাদের পারিবারিক দুর্ভাগ্যের কথা তো সবই জানেন। এর কোনো বিহিত হয় না? তা কি বিহিতের কথা বলছো? দেখুন, আমি কলকাতায় পিয়ারসন সাহেবের ছাত্র ছিলাম। আজ কবি ব্যাপারে বিশ্বাস করতে মন চায় না, কিন্তু ঠাকুরদা মারা যাওয়ার সময় আমার নিজেরই অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল। আমি ঠাকুরদাকে বলেছিলাম শ্রীপদর কথা। তারপর বাবার এই অবস্থা। সবটাই কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি কই? আমার মা, ঠাকুমা, জেঠিমার কথা ভাবুন তো। এই অভিশাপ কি কাটানো যায় না? আমি একটু ভেবে বললুম, অলৌকিক উপদ্রব দূর করার জন্য একটা বিশেষ হোম করা যায়। তুমি ইংরেজি পড়া ছেলে, বিশ্বাস করবে কিনা জানি না। যদি ওই হোম আমি শেষ করতে পারি, তাহলে হয়তো তোমাদের বিপদ চিরদিনের জন্য কেটে যাবে। বলরাম আমার কথা শুনে একটু অবাক হয়েই বলল, কেন? শেষ করতে পারার অসুবিধে কি? সে তোমাকে এখন বলবো না। তুমি কি চাও আমি ওই হোম করি? নিশ্চয়ই। সবার মঙ্গল হওয়ার যদি কিছুমাত্র সম্ভাবনাও থাকে, তাহলে আমার বিশ্বাসের জন্য আমি তাতে বাধা দেব না। ঠিক আছে, এ মাসের শেষ অমাবস্যার রাত্রিরে আমি হোম করব। তুমি ব্যবস্থা করো, আমি ফর্দ দিয়ে দিচ্ছি, জোগাড় করে ফেলো। কিছু জিনিস লাগবে যা তুমি জোগাড় করে উঠতে পারবে না, সেগুলো আমি করে নিয়ে যাব। এখন রাত্রি 10টায় পুজোয় বসবো, 12টা থেকে হোম শুরু হবে। কিন্তু আমার একজন সঙ্গী চাই যে। কাকে চাই বলুন? তোমাদের কুলপুরোহিত মশাই ছিলেন ভবেশ ভট্টাচার্য, তার ছেলে নরেশ তো পুজো আচ্ছা করে, তাকে বলে রেখো। বেশ, তাই হবে। নির্দিষ্ট দিনে চৌধুরী বাড়ি পৌঁছে দেখি আয়োজন সব সম্পূর্ণ। বাড়ির সামনে বিরাট উঠোনে শামিয়ানা টানিয়ে তার নিচের হোমের জায়গা করা হয়েছে। কুশাসন, সমিত ও অন্যান্য জিনিসও রাখা হয়েছে। তার একদিকে বিষণ্ণ মুখে নরেশ ভট্টাচার্য বসে। আমি গিয়ে নরকপাল, হাড়ের মালা আর ওই ফল শুদ্ধ কুচ গাছের ডাল নামিয়ে রেখেছি। তাই দেখে সে কাতর হয়ে বলল, চক্রবর্তী মশাই, আমি কি পারবো? আমি তো আমি তো আপনাদের মতন হোম কিছু জানি নে। বললামও বলরামকে, তবুও আমাকে জোর করে নিয়ে এলো। আমি হেসে বললাম, কিছু ভয় নেই আপনার ভট্টাচার্য মশাই, আপনাকে কিছু করতে হবে না। কেবল মাঝে মাঝে এটা ওটা একটু হাতে এগিয়ে দেবেন। বড় হোম আর পুজো এক হাতে করা যায় না। বলরামকে ডেকে বললাম, শোনো বলরাম, হোম আরম্ভ করার পরে বাড়িতে নানা রকম উপদ্রব আর উৎপাত হতে পারে, তবে ভয় পেও না। স্থির হয়ে এক জায়গায় বসে ঈশ্বরের নাম করবে। বিরুদ্ধ শক্তি সবসময় চেষ্টা করবে যাতে আমি হোম শেষ করতে না পারি। পুজো শুরু করে সবে দেহ বন্ধন আর আসন শুদ্ধি করেছি। বাড়ির ছাদে দড়াম করে বিকট একটা আওয়াজ হলো। বলরাম দৌড়ে গিয়ে দেখতে গেল কি ব্যাপার। ফিরে এসে বলল, কি আশ্চর্য! একটা থান ইট এসে পড়েছে কোথা থেকে? বাড়ির ছাদে ছুঁড়ে থান ইট পাঠানো কি সোজা কথা? আমি ততক্ষণ ঘটস্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান শুরু করেছি। ভৈরবকে সামান্য অর্ঘ্য দেওয়ার সময় বাড়ির সঙ্গে লাগোয়া ওই বিরাট চটকা গাছ থেকে অসংখ্য কাক জেগে উঠে কাকা শব্দে চারিদিক ঘুরে উঠতে লাগলো।
শুনতে সামান্য লাগছে, কিন্তু যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না রাত 1টার সময় 1000 খানেক কাক মাথার উপরে উঠলে কিরকম লাগে। সেই অমাবস্যার নিকোষ কালো অন্ধকার উড়ন্ত কাকদের অপার্থিব ডাকে খান খান হয়ে যেতে লাগলো। এসব অশুভ ইঙ্গিত দেখে বাড়ির মেয়েরা একতলার বারান্দায় বসে কাঁদছেন। আমার মন বারে বারে পুজো থেকে সরে যাচ্ছে। বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে অবিনিবিষ্ট হবার চেষ্টা করছি। পুজো শেষ হয়ে আসছে। এবার ভৈরবের আরতি করব, তারপর হোম হবে। প্রথমে দীপ এবং পরে ধনুর আরতি। নরকপালের শবের আচ্ছাদন থেকে আহত বস্ত্রের সলতে পাকিয়ে তেল দিয়ে দীপ জ্বালালাম। নরেশ ভট্টাচার্য গাব ফলের মতন চোখ করে পুজোর প্রক্রিয়া দেখছিল। তাকে বললাম, এবার আপনি ধনুচি চালান, এবার ধনুর আরতি করব। দীপের আরতি চলছে। নারকেলের ছোবড়ার আগুন করে তাতে অনেকখানি ধুলো ছড়িয়ে দিতেই গল গল করে ধোঁয়া উঠতে লাগলো এবং আতঙ্কে চিৎকার করে উঠল নরেশ ভট্টাচার্য। ধুনোর পবিত্র মিষ্টি গন্ধের বদলে বিষম ওই পুতিময় গন্ধে বাতাস ভরে গিয়েছে। যারা নরেশ ভট্টাচার্যের আর্তনাদ শুনে ব্যাপার কি দেখবার জন্য এগিয়ে আসছিল, তারা নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বিদ্যুৎ বেগে চারিদিকে ছড়িয়ে পড়ল মরা পচা একটা দুর্গন্ধ। মহিলারা চিৎকার করে কাঁদছেন। নরেশ আচ্ছন্নের মতো এলিয়ে আছে একদিকে। দোতলার বারান্দা থেকে আকুল হয়ে চেঁচাচ্ছে শিবরাম, ঢাকা দিয়ে দে, ঢাকা দিয়ে দে। দীপ নামিয়ে ভৈরবের ধ্যান করে একটা রক্তচাপা ছুঁড়ে দিলাম ধনুচিতে। সঙ্গে সঙ্গে সেই বিকট গন্ধ মিলিয়ে গিয়ে ধনুর নিজস্ব গন্ধ ফুটে উঠল বাতাসে। আস্তে আস্তে হলো না, কেউ যেন জাদু বলে এক মুহূর্তে সব জায়গায় একই সঙ্গে গন্ধটাকে বদলে দিল। বলরাম পাংশ মুখে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হলো তার অবিশ্বাস কেটে এসেছে। আমার তখন কেবল এক চিন্তা, হোম শেষ হবে তো। পুজো শেষ করে হোমের বেদিতে বালির ওপর জনিমণ্ডল আঁকলাম। হাড়ের মালা গলায় দিয়ে বসে শুরু করলাম হোম। বীজ মন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়ে চলেছি। নরেশ বসে সমিতে গিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন কমে আসছে। শুকনো বেলকাঠ জ্বলছে। অনেকখানি করে ঘি আহুতি দিচ্ছি। আগুন নেবে আসার তো কোনো কারণ নেই। নরেশ ভালো করে কি একটা দেখার ভঙ্গিতে সামনে ঝুঁকে পড়ে বলল, আরে এ আবার কি? দেখুন দেখুন। ও মা! তাকিয়ে দেখি হোমের বেদির শুকনো বালি ভিজে উঠেছে, যেন তাতে কেউ বেশ খানিকটা জল ঢেলে দিয়েছে। তা কি করে হবে? বিগত প্রমাণ উঁচু মাটির বেদি করে তার উপর পুরো বালি বিছিয়ে হোমের জায়গা হয়েছে। কাজেই স্যাঁতসেঁতে জমে ভিজে গিয়ে জল উঠবে তাও তো সম্ভব নয়। এই যেন মনে হচ্ছে মাটির তলা থেকে জল উঠছে। কেউ যেন তলা থেকে পিটকিরি করে জল দিয়ে ভেজাচ্ছে বালি। এই শুরু। আমি বুঝতে পেরেছিলাম হোম শেষ করতে পারবো না। বলরামের জন্য বড় মায়া হচ্ছিল। সে বেচারা এখনো আমার উপর নির্ভর করে তাকিয়ে রয়েছে। এরপর মাটির তলা থেকে যজ্ঞবেদীর নিচে হুড় হুড় করে জল উঠতে লাগলো, যেন কোনো ঝর্ণার উচ্চ মুখে পুজোয় বসেছি। আমার আসন ভিজে গিয়ে জল করাতে লাগলো। শেষ থেকে যেন হঠাৎ একটা জলের ঢেউ তলা থেকে উঠে বালি সমেত সব আগুন নিভে গেল।
তারানাথ থামল। কিশোরী আর আমি একসঙ্গে বললাম, তারপর? বিষণ্ণ হেসে তারানাথ বলল, তারপর আর কি, আমার জয়ের গল্প তো অনেক শুনেছ, এটা আমার ব্যর্থতার গল্প। আমি জিজ্ঞেস করলাম, চৌধুরী পরিবারে কি হলো? তারানাথ খুব মৃদু গলায় বলল, এখন সত্যই তাদের বংশে বাতি দিতে কেউ নেই। আমরা দুজন চুপ মেরে রইলাম। তারানাথ বলল, কি শেষটা পছন্দ হলো না তো? হ্যাঁ, ভাবো তো, জিতটা তো পীড়িত জনেরই হলো। চৌধুরী পরিবার বেঁচে গেলে সেটা ঈশ্বরের ন্যায় বিচার হতো কি? পৃথিবীর আদালতে এই মানুষগুলো বিচার পায় না। বড় আদালতে যে এখনো সুবিচার হয় তা তো প্রমাণিত হলো। একটু থেমে বলল, অবশ্য অনেকগুলো মানুষ যারা শ্রীপদর ভাগ্য বিপর্যয়ের ব্যাপারে সরাসরি জড়িত ছিল না, তারাও কষ্ট পেল। সে আর কি করা যাবে, এসব নিয়তির অখণ্ড বিধান। আমরা উঠেই আসছি। তারানাথ বলল, হিন্দু বিধবা সহজে পরিত্রাণ পায় না। কমলা আর নিরুপমা অতিবৃদ্ধ হয়ে এখনো বেঁচে আছেন, থাকেন কাশিতে। সম্বল খুবই সামান্য, কষ্টে সৃষ্টে চলে যায়। এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিকের আগুন। গল্পের সূত্রধার আমি আদিত্য। তারানাথের চরিত্রে ছিল ঋক, রামরাম, ঘনরাম, হরেন, ঈশ্বর বাগচি, শিবরাম, মিস্ত্রি, নরেশ ও কিশোরীর চরিত্রে ছিল অভি। শ্রীপদ, কৃষ্ণরাম, যতীন, বিনোদ এবং ভবেশ ভট্টাচার্যের চরিত্রে ছিলাম আমি আদিত্য। কমলা, শ্রীপদ স্ত্রী, শিবরামের স্ত্রী এবং বলরামের চরিত্রে ছিল সঞ্চিতা। আমাদের গল্পের বাহ্যিক আবহ প্রদান করেছি আমি আদিত্য। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী এপিসোড আসছে খুব শিগগিরই। ততক্ষণ চোখ রাখুন হারানো ডায়েরির ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।